প্রথম আসুন কথা বলি যে আপনার আসলে কার্ডের প্রয়োজনই বা কেন? তো যখন আপনি চায়নায় হোক বা অন্য কোনো দেশে হোক ট্রাভেল পারপাসে যাচ্ছেন, তখন আপনার একটা কার্ডের প্রয়োজন হয়ে থাকে যে আপনি ট্রাভেল পারপাসে যেহেতু গেছেন আপনার অনেক এক্সপেন্সেস থাকবে, ওগুলো আপনি পে করবেন। কিন্তু যখন আপনি পড়ালেখার জন্য আপনি কোনো দেশে যাচ্ছেন, তখন আপনার প্রয়োজনে অপ্রয়োজনে যদি দেশ থেকে বা বাসা থেকে টাকা নিতে হয়, তো সেই প্রয়োজন মেটানোর জন্য যে আপনি যে টাকা হাতে নিবেন, তার জন্য আপনার একটা কার্ড প্রয়োজন হয় যে দেশে আপনার ওই কার্ডের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আপনার টাকা দিয়ে দিবে এবং আপনি এখান থেকে এই কার্ডের মাধ্যমে টাকাটা উত্তোলন করতে পারবেন। বিষয়টা আসলে অনেক সিম্পল ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনি যে কার্ড যে নিতে যাচ্ছেন এই কার্ডটা আসলে আপনার কেন প্রয়োজন। এটা কোনোভাবে আপনি দেশে টাকা পাঠাবেন এই কারণে না। আপনি কার্ডটা নিচ্ছেন আপনার জন্য যে আপনার যদি কখনো দেশ থেকে টাকা নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনি যেন কার্ডটা ইউজ করে আপনি কোনো প্রকার প্রতিবন্ধকতা বা কোনো প্রকার অবৈধ পথ যেমন হুন্ডির মাধ্যমে না গিয়ে আপনি যেন সহজে আপনি টাকা উত্তোলন করে আপনার প্রয়োজন মিটাইতে পারেন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই সবসময়ের মতো ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে বিষয়টা হলো যে আপনি যদি চায়নাতে আসেন, সেটা পড়ালেখায় হোক বা ট্রাভেল পারপাসে হোক বা অন্য যে কোনো দেশে যান, তো সেক্ষেত্রে যদি আপনার একটা কার্ডের প্রয়োজন হয়ে থাকে, ব্যাংক কার্ডের, অন্য কোনো কার্ড না, তাহলে আপনি কোন ব্যাংকের কার্ডটা করতে পারেন। কারণ বিভিন্ন ব্যাংকের সার্ভিস এবং রেটিংয়ের একটা ব্যাপার-স্যাপার থাকে। বিভিন্ন ধরনের লিমিটেশন থাকে আবার কার্ড ইউজ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি কোন কার্ডটা নিতে পারেন, কোন ব্যাংকের কার্ডটা নিতে পারেন, তো এই বিষয়ে আজকে কথা বলবো। তো এই বিষয়ে কথা বলার জন্য আমি ৪ টা আপনার ধাপ বলতে পারেন বা ৪ টা পার্ট ভাবছি যে এই ৪ পার্টে যদি আপনার কথা বলা হয় তাহলে মনে হয় যে বিষয়গুলো ইজি হবে। তো প্রথমে তো হলো যে আপনার আসলে কার্ডটা কেন প্রয়োজন হচ্ছে, তো এটা অলরেডি বলা হয়ে গেছে। পরের বিষয়টা হলো যে আপনি কোন কার্ডটা করবেন, কারণ বিভিন্ন ব্যাংকে গেলে আপনি আবার বিভিন্ন অপশন পাবেন যে বিভিন্ন কার্ড অ্যাভেলেবল আছে ওদের কাছে। তো তৃতীয় যেটা বিষয় আসে, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয় যে আপনার কোন ব্যাংকের কার্ডটা আপনার করা উচিত হবে। যেরকম বললাম যে লিমিটেশন আছে, আবার বিভিন্ন ধরনের সার্ভিসের ব্যাপার আছে, রেটিংয়ের ব্যাপার আছে সেই অনুযায়ী। এবং চতুর্থ যে পার্টটা আছে, চতুর্থ পার্টে আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলার চেষ্টা করবো যে বর্তমানে আসলে কোন কার্ডটাতে আপনার রেট কম পড়তেছে এবং কোন কার্ডটা আসলে সাশ্রয়ী হবে। তো চলুন শুরু করা যাক। তো নেক্সট যে বিষয়টা আসে যে আপনি যখন কার্ড নিতে যাবেন তখন আপনার জন্য যেরকম অনেক অপশন আছে ব্যাংক চুজ করার জন্য, সেরকম প্রত্যেকটা ব্যাংকে আবার অনেক অপশন আছে আপনার বিভিন্ন ধরনের কার্ড নেওয়ার জন্য। তো আসলে আপনি যেহেতু বিদেশে আসতেছেন, সেটা ট্রাভেল পারপাসে হোক বা পড়ালেখার জন্যই আসুক, বিষয়টা কিন্তু সেম। আপনি ট্রাভেল পারপাসে আসলেও পে করবেন এবং আপনি পড়ালেখার জন্য আসলেও কোনো প্রয়োজনে পে করবেন বা টাকা উত্তোলন করবেন। তো এটাও এক ধরনের পেমেন্টের মাধ্যমে, এটিএমের মাধ্যমে আপনার কাছে আসবে। তো বিষয়টা সেম। তো বিষয়টা হলো যে আপনি যে কার্ড নেবেন এই কার্ডটা কী ধরনের হবে বা কোন কার্ড নেবেন। যেমন আপনার ক্রেডিট কার্ড থাকে, ডেবিট কার্ড থাকে, মাস্টার কার্ড থাকে। তো সচরাচর সবাই মনে করে যে যেহেতু বিদেশে যাচ্ছি তো মাস্টার কার্ড একটা ক্লাস ভাব আছে, তো মাস্টার কার্ডই মনে হয় প্রয়োজন। তো অনেকেই দেখি যে আমাকে নক দেয় যে ভাই এই ব্যাংকের মাস্টার কার্ডটা নিলে কীরকম হবে, ওই ব্যাংকের ক্রেডিট কার্ড এই কার্ড সেই কার্ড নিলে কেমন হবে। তো বিষয়টা হলো আপনি যেহেতু বিদেশে আসতেছেন তো আপনি যে কোনো কার্ডেই নিতে পারেন, কিন্তু সেই কার্ডের ক্ষেত্রে একটা হলো প্রধান শর্ত থাকে যে ওই কার্ডটাতে আপনার পাসপোর্ট এন্ডোর্স থাকতে হবে। যে ব্যক্তি আপনার অ্যাকাউন্ট খুলতেছে সেই ব্যক্তির পাসপোর্ট দিয়ে যদি ওই কার্ডে এন্ডোর্স করা থাকে, তাহলেই আপনি ওই কার্ডটা শুধুমাত্র বিদেশে আপনি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আবার আপনার হয় যে আপনি যেই কান্ট্রিতে আপনি মুভ করতেছেন বা যেই কান্ট্রিতে যাচ্ছেন ওই কান্ট্রিতে যেন আপনি ইউজ করতে পারেন, সেই ধরনেরও মেবি একটা পারমিশন নেওয়ার লাগে, যে ওদেরকে বলে যে আমি এই কান্ট্রিতে যাচ্ছি, এই কান্ট্রিতে গিয়ে যেন আমি কার্ডটা ইউজ করতে পারি, ওই ধরনের আমাকে একটা পারমিশন বা একটা ব্যবস্থা করে দেন। তো এই ধরনের পারমিশন নেওয়ার পর আপনি কার্ডটা ইউজ করতে পারছেন। তবে সেক্ষেত্রে আপনাকে যেটা সবথেকে বেশি খেয়াল রাখতে হচ্ছে ওইটা হলো যে আপনার কার্ডে কি আপনার পাসপোর্ট এন্ডোর্স করা আছে কিনা। পাসপোর্ট যদি এন্ডোর্স করা থাকে, সেটা যার কার্ডে হোক, আপনার কাছে কার্ড থাকলে আপনি চায়নাতে হোক বা অন্য যে কোনো দেশে হোক আপনি ইউজ করতে পারছেন। কোন ব্যাংকের কার্ডটা ইউজ করা যায় বা কোন ব্যাংকের আপনি কার্ড এখন করতে পারেন, সেই জন্য আমি পার্সোনালি যেহেতু ৩ টা ব্যাংকের আপনার কার্ড ইউজ করছি, সেই সাপেক্ষে ওই ৩ টার কথা তো বলতেই পারি। তার সঙ্গে টোটাল আপনার ৪ টা ব্যাংকে আমি সাজেস্ট করতে চাইবো এই ৪ টা ব্যাংকের আপনার কার্ড করতে পারেন। তবে এইখানে একটু বিষয় আছে যে ৪ টা ব্যাংকের মধ্যে কিছু লিমিটেশনের ডিফারেন্স আছে এবং রেটিংয়ের ডিফারেন্স আছে, ওইটা ইনশাল্লাহ নেক্সটে বলবো। তো যেটা বলতেছিলাম যে ৪ টা ব্যাংক, প্রথমত আপনার ইবিএল ব্যাংক আছে। ইবিএলে আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেড কার্ড ৩ ধরনের কার্ড দিচ্ছে ওরা। তো এই ৩ ধরনের কার্ড আপনি নিতে পারেন। মাস্টার্স কার্ডও মনে হয় দিচ্ছে, আমি বলতে পারছি না, কিন্তু এই ৩ ধরনের কার্ডের কথা আমি জানি নিজেও। আমি যখন কার্ড করছিলাম তখনও কথা বলছিলাম এবং এখনও
আমি যোগাযোগ করে দেখলাম যে ওরা মাঝখানে আপনার 2023 সালের আপনার ডিসেম্বরে ক্রেডিট কার্ড 2023 সালের ডিসেম্বরে ওনারা ডেবিট কার্ডের এন্ডোর্সমেন্ট বাদ করে দিয়েছিল এবং যেগুলো ডেবিট কার্ড ছিল ওগুলো বিদেশে ইউজ করার জন্য ব্লক দিয়ে দিয়েছিল, যে এটিএম ইউজ করা যাচ্ছিল না, পে করা যাচ্ছিল শুধু, কিন্তু আবার ওটা চালু করছে। তো ইবিএলে আপনার ডেবিট কার্ড, প্রিপেড কার্ড এবং ক্রেডিট কার্ড, এই 3 ধরনের কার্ড অ্যাভেলেবল আছে। এই 3 ধরনের কার্ডে আপনারা পাসপোর্ট এন্ডোর্স করে আপনারা নিয়ে আসতে পারেন। তো এরপরে আপনার ইউসিবি ব্যাংক আছে, ইউসিবি ব্যাংকও আপনার সেম বিভিন্ন ধরনের কার্ড ওরা দিচ্ছে, তো ওই ব্যাংকেরও আপনারা কার্ড নিতে পারেন। এবং 3 নম্বরে আপনারা ব্র্যাক ব্যাংকের কার্ডটা নিতে পারেন। ব্র্যাক ব্যাংকেও আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব ধরনের কার্ড থাকে এদের কাছে। তো আপনারা ওনাদের সাথে কথা বলতে পারেন যে আমি চায়নাতে যাচ্ছি, সেই অনুযায়ী আমার একটা পাসপোর্ট এন্ডোর্স করে একটা কার্ড লাগবে, কোন কার্ডটা ভালো হবে। তো এই ধরনের কথা বলে ওনাদের কাছে আপনি একটা কার্ড নিয়ে আসতে পারেন। এবং 4 নম্বরে আপনি আইএফআইসি কার্ড নিয়ে আসতে পারেন। তো আইএফআইসিটাকে 4 নম্বরে রাখার একটা আলাদা কারণ আছে, সেটা আসতেছি পরে দেবে। তো ইবিএল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইউসিবি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক, এই 4টা ব্যাংকে আপনারা কার্ড করতে পারেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী। এর আগে আরও অনেক ধরনের ব্যাংক ছিল, যেমন এবি ব্যাংক ছিল, ইসলামী ব্যাংক ছিল, এবি ব্যাংকও ব্লকড হয়ে আছে। আপনার ইন্টারন্যাশনালি ওদের কার্ডগুলো ইউজ করা যাচ্ছে না, মেবি ডলার সংকটের কারণে। আইএফআইসি ইসলামী ব্যাংক তো সবার আগেই ব্লক করে দিয়েছে ডলার সংকটের কারণে। তো বর্তমানে আমি পার্সোনালি আমার অভিজ্ঞতা থেকে যা দেখলাম যে এই 4 ধরনের কার্ড বর্তমানে ইউজ করা যাচ্ছে, সেটা কোনোটাতে একটু রেট বেশি, কোনোটাতে একটু কম। আর সে বিষয়ে আপনার বলছিলাম যে 4 নম্বর পার্টে কথা বলবো যে বর্তমানে আসলে কোন ব্যাংকের কার্ডে আপনার সব থেকে রেট কম পড়তেছে এবং কোন ব্যাংকের কার্ডটা আপনি করতে পারেন। তো যেটা বললাম, আমি পার্সোনালি 3টা ব্যাংকের কার্ড ইউজ করছি। তো 3টা ব্যাংক হলো আপনার ইবিএল এবং ইউসিবি এবং আইএফআইসি ব্যাংকের কার্ড। তো এক্ষেত্রে সব থেকে যে সার্ভিসটা ভালো দিচ্ছে সেটা হলো আপনার ইউসিবি ব্যাংক, এবং সব থেকে যেটা লিমিট বেশি দিচ্ছে, মনে করেন যে একবার ট্রানজ্যাকশনে আপনি বেশি করে টাকা উঠানোর যে পরিমাণটা, এটাকে লিমিট বলতেছি। যে আপনি ইবিএল ব্যাংকে একবারে আপনি 3000 আরএমবি পরিমাণ উঠাতে পারতেছেন, কিন্তু ইউসিবিতে আপনি একবারে 2000 আরএমবি পরিমাণ উঠাতে পারতেছেন। এবং আপনি আইএফআইসিতে আগে 3000 উঠানো যাইতো, কিন্তু এখন ডলার সংকট হওয়ার পর থেকে আপনার মাত্র এখন 1000 আরএমবি তোলা যাচ্ছে। তো এই যে লিমিটটা একটা বড় বিষয় থাকে, যে কেন লিমিটটার কথা বলতেছি, কারণ লিমিটের উপর ডিপেন্ড করে যে আপনার আরএমবি রেট কত পড়বে। যখন আপনি 3000 আরএমবি তুলতেছেন, তখন যদি আপনার দেখা যায় যে 17 পয়েন্ট আপনার 30%, যখন আপনি 1000 আরএমবি তুলতেছেন বা 2000 আরএমবি তুলতেছেন, 1000 আরএমবি তুললে তো মনে করেন যে 18 পার হয়ে যাবে। তো এটা যা দেখছি আমি মার্চেন্ট এবং কার্ডে ইউজ করতে গিয়ে দেখছি যে মার্চেন্টে পে করলে, যে ডিরেক্ট আপনি অনলাইন পে করতেছেন, এটাতে পে করলে আপনার ব্যাংকিং কোনো চার্জ কাটে না এরা। তো শুধু আপনার যেটা আপনার ট্রানজ্যাকশন হইতেছে, মানে বাংলাদেশি টাকাটা যখন আরএমবিতে ট্রান্সফার হইতেছে, তো যে রেটটা আছে এই রেট অনুযায়ী একটা টাকা আসলে ট্রান্সফার হইতেছে। তো এটাকে আসলে মার্চেন্ট বলতেছে, যে ডিরেক্ট আপনি পে করতেছেন, জাস্ট ব্যাংকিং কোনো আপনার ফি রাখতেছে না। তো তখন আপনার রেটটা কিন্তু কম পারে। কিন্তু যখন আপনি ব্যাংকিং লেনদেন করতে যাচ্ছেন, যখন আপনি এটিএম থেকে তুলতেছেন, তখন আপনার কি হয় যে মার্চেন্টের যে রেটটা আছে, মানে যে একটা বর্তমানে যে মনে করেন যে আজকে যে রেটটা চলতেছে, এই রেটে যে টাকাটা কনভার্ট হয়, সঙ্গে একটা ব্যাংকিং ফি অ্যাড হয়। বিভিন্ন ব্যাংকে বিভিন্ন, যেরকম কোনো ব্যাংকে 300, কোনো ব্যাংকে 350, কোনো ব্যাংকে 250। তো এই টাকাটা যে আপনার অ্যাড হয়, তো আপনি যখন 1000 এমবি তুলতেছেন, তখন যে ব্যাংকিং ফিটা যদি 300 হয়ে থাকে, আপনি 3000 এমবি তুললেও কিন্তু সেম ব্যাংকিং ফিটা ওরা রাখতেছে। তো এই কারণে দেখা যায় যে রেটটা তখন কিন্তু একটু কম বেশি হয়ে যায়। তো আর এই ক্ষেত্রে আপনার বিভিন্ন ব্যাংকে যেহেতু লিমিট বিভিন্ন ধরনের, তো এই ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকে টাকা তুলতে গিয়ে আপনার কিন্তু রেটটা কম বেশি হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় হলো যে ইউসিবি এবং ইবিএল যে ব্যাংক আছে, এখানে ইবিএল এর কিন্তু আপনার 3000 যে লিমিট আছে, আবার আপনার ইউসিবি কিন্তু 2000 লিমিট আছে। কিন্তু তবুও আপনার দেখা যায় যে ইউসিবির কিন্তু আপনার যদি 2000 আপনি তুলেন, আর ইবিএল এ যদি আপনি 3000 এমবি তুলেন, তবু ইউসিবিতে আপনার রেট কম পড়বে, কারণ এদের ব্যাংকিং চার্জটা এরা কম রাখে। মার্চেন্টের যে পেটা আছে, এইটার ক্ষেত্রেও আপনার ইউসিবিতে আপনার মার্চেন্টের পে মনে করেন যে একটা রেট ভালো দেয়, যার কারণে আপনার রেটটা কম পড়ে। তো যেটা বলতেছিলাম, এতক্ষণ কথা বলার পর আসলে আপনারা বুঝতে পারছেন যে বর্তমান সিচুয়েশন অনুযায়ী ইউসিবির যে কার্ডটা আছে, ইউসিবির কার্ডটা করা আপনাদের সবার জন্য সাশ্রয়ী, এবং ওই ব্যাংকের কার্ড করতে গিয়ে বেশি ভেজালও পড়তে হয় না, বেশি ওরা প্রশ্নও করে না। তো সব দিক দিয়ে মেবি ওই ব্যাংকের কার্ডটা আপাতত
আপনাদের কাছে বেশি ইজি এবং সাশ্রয়ী হবে যেটা বলতেছিলাম, তো ওই ব্যাংকে কার্ডটা করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত থাকবে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।